আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত গ্লোবাল আপডেটে। আপনাদের সাথে আছি আমি আব্দুল মান্নান। জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু সংবাদ ও বিশ্লেষণ। রুশ সেনারা ইউক্রেনে অস্ত্র ও গোলাবারুদ ফেলে যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে মে মাসের প্রথম দিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা। আগামী সপ্তাহে ব্রাসেলসে ইইউ নেতাদের সাথে এক বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ টিভি চ্যানেলে খবর পড়ার মধ্যেই ক্যামেরার সামনে যুদ্ধের প্রতিবাদ নারী সাংবাদিকের। যুক্তরাষ্ট্রকে একচেন নীতি অনুসরণের দাবি জানিয়েছে বেইজিং। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বা গেরুয়া ওড়না পরে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। প্রথমবারের মতো তুরস্ক সফর করছেন জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজ। রাশিয়ার সেনারা ইউক্রেন যুদ্ধে বিভ্রান্ত হয়ে পড়েছেন। তারা অস্ত্র ও গোলাবারুদ ফেলে যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছেন। তাদের ফেলে যাওয়া অস্ত্র ইউক্রেনকে রক্ষায় ব্যবহার করা হচ্ছে। ইউক্রেনে এমন প্রতিরোধের মুখে পড়বে তা রুশ সেনারা ভাবতেও পারেনি বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসি এ খবর প্রকাশ করেছে। জেলেনস্কি আরও বলেন ১০০ টন গোলাবারুদ সহ একটি রুশ সেনাবহর বার্দিয়ানস্কে আটক আছে এবং বহরটি দখলকৃত বন্দর নগরী মারিউপোলে পৌঁছতে ব্যর্থ হয়েছে। রাশিয়ার সেনারা পালিয়ে যাওয়ার সময় যেসব অস্ত্র ও গোলাবারুদ ফেলে গেছেন, আমরা সেসব অস্ত্র ইউক্রেনকে রক্ষায় ব্যবহার করছি। এখন আমাদের সেনাবাহিনীর জন্য অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম সরবরাহকারী হয়ে উঠেছে রাশিয়ার সেনারা। তারা দুঃস্বপ্নেও হয়তো এমন প্রতিরোধ কল্পনা করতে পারেননি। ভলোদিমির জেলেনস্কি আরও বলেন, তুরস্কে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চলবে। ফেসবুকে দেওয়া একটি ভিডিও বার্তায় তিনি বলেন, আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে বলে তিনি জানতে পেরেছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর 5:30টার দিকে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। স্থানীয়দের বরাত দিয়ে জানানো হয়, রুশ সেনারা ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। টানা ২০ দিন ধরে দুপক্ষের মধ্যে সংঘাত চলছে। তবে রাশিয়া যে পরিকল্পনায় যুদ্ধ শুরু করেছিল সে অনুযায়ী সবকিছু সম্পন্ন হচ্ছে না। এদিকে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রিভন শহরের বাইরে একটি টিভি টাওয়ারে রাশিয়া সেনাবাহিনীর হামলায় ৯ জন নিহত এবং অপর ৯ জন আহত হয়েছেন। আঞ্চলিক প্রশাসনের প্রধান ভিতালি কোভাল অ্যাপ টেলিগ্রামে এক বার্তায় বলেন, হামলায় ৯ জনের মৃত্যু এবং ৯ জন আহত হয়েছে। আন্ত্রোপিল গ্রামে হামলায় বিধ্বস্ত টাওয়ারের ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া লোকদের উদ্ধার কাজ চলছে। কোভাল এক ব্রিফিংয়ে বলেন, সোমবার ভোরে ভবনটিতে 2টি রকেট আঘাত হানে। তিনি অগ্নি নির্বাপক কর্মীদের ছিন্নভিন্ন কংক্রিট ও ইটের দেয়ালের অংশ সরাতে এবং একটি স্ট্রেচার বহন করার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। পোল্যান্ডের সীমান্ত শহর লিভিউ থেকে প্রায় 200 কিলোমিটার উত্তর পূর্বে এই হামলা চালানো হয়। এটি ইউক্রেনীয়দের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একটি ট্রানজিট পয়েন্ট। মে মাসের প্রথম দিকেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা। দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ এই কথা বলেছেন। তার দাবি, মে মাস আসতে আসতে রাশিয়ার আক্রমণ করার রসদ ও মজুদ শেষ হয়ে যাবে। ইউক্রেনের একাধিক গণমাধ্যমে তার ওই ভিডিও বার্তাটি প্রকাশিত হয়েছে। তিনি বলেন, আমার ধারণা মে মাসের প্রথম দিকেই আমাদের একটি শান্তি চুক্তি হতে পারে। হয়তো এর আগেও শান্তি চুক্তি সম্ভব। যদিও এর আগে পরপর 4 বার আলোচনার পরেও যুদ্ধ বন্ধে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। আবার নতুন করে মঙ্গলবার আলোচনার কথা রয়েছে। ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য মিখাইলো পোদোলিয়াক বলেন, আলোচনায় যুদ্ধবিরতি, রাশিয়ার সেনা প্রত্যাহার ও ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার উপর জোর দেওয়া হবে। তবে এই আলোচনা নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে আশাবাদ প্রকাশ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের দপ্তরের উপপ্রধান ইউহর জোভোকভা বিবিসি রেডিও 4-এর টুডে অনুষ্ঠানে বলেন, আমাদের আলটিমেটাম বা শেষ সীমা বেঁধে দেওয়া বা আত্মসমর্পণ করতে বলার পরিবর্তে তারা এখন গঠনমূলক আলোচনা শুরু করতে চাইছে। ইউক্রেন ইস্যুতে আলোচনার জন্য আগামী সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি ন্যাটোভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন ও বিদেশি সূত্রগুলোর বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিবিএস নিউজ।
সূত্রগুলো জানিয়েছে হোয়াইট হাউসের এই সংক্রান্ত পরিকল্পনাটি চূড়ান্ত করতে এখনও কাজ চলছে। শেষ পর্যন্ত এটি চূড়ান্ত রূপ পেলে আগামী 23 মার্চ ব্রাসেলসে ন্যাটো জোটের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বাইডেন। তবে ইউক্রেন পরিস্থিতির আলোকে এই পরিকল্পনাও পরিবর্তন হতে পারে। একটি সূত্র জানিয়েছে বাইডেন ইউক্রেনের প্রতিবেশী ন্যাটো সদস্য পোল্যান্ডেও যেতে পারেন। 14 মার্চ ভোরে এই পোল্যান্ড সীমান্ত সংলগ্ন ইউক্রেনের লুভভের সামরিক ঘাঁটিতে সিরিজ রকেট হামলা চালায় রাশিয়া। এতে অন্তত 35 জন নিহত হয়। পারমাণবিক শক্তিধর রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাত নিয়ে ন্যাটো তথা ইউরোপের অনেক দেশের উদ্বেগ রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার বলেছেন, ইউক্রেনের সীমান্ত অতিক্রম করে ন্যাটোর ভূখণ্ডে আঘাত করলে রাশিয়াকে পাল্টা কঠোর জবাব দেওয়া হবে। ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করা হবে। ন্যাটোর অনুচ্ছেদ 5 অনুযায়ী জোটের কোনো সদস্য আক্রান্ত হলে অন্য দেশগুলোকেও আক্রান্ত সদস্যদের প্রতিরক্ষায় এগিয়ে আসতে হয়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের অন্যান্য দেশের মতো বিক্ষোভ করেছেন রুশ নাগরিকরাও। বিপুল সংখ্যক রুশ বিক্ষোভকারীকে আটক করেও যে প্রতিবাদ দমানো যায়নি তার চিত্র উঠে এলো রাশিয়ার একটি রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে। চ্যানেল 1 নামে ওই রুশ টিভি চ্যানেলে খবর পড়ার মধ্যেই ক্যামেরার সামনে যুদ্ধের প্রতিবাদ করেন এক নারী। চ্যানেলটিতে সে সময় সংবাদ পাঠের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। ইভিনিং নিউজ প্রোগ্রামের সময় রাশিয়ার ওই রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। সংবাদ পাঠের সময় উপস্থাপকের পেছনে প্লাকার্ড হাতে দাঁড়ান এক নারী সংবাদকর্মী। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল, কোনো যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করুন, প্রোপাগান্ডায় বিশ্বাস করবেন না, তারা এখানে আপনাকে মিথ্যা বলছে। নারী ওই সংবাদকর্মীর নাম মারিনা ওবসায়ানিকোভা। তিনি ওই চ্যানেলের একজন সম্পাদক। লাইভ খবর পড়ার মধ্যেই উপস্থাপকের পেছন থেকে প্রতিবাদ করার সময় মারিনা বলেন, যুদ্ধকে না বলুন, যুদ্ধ বন্ধ করুন। রাশিয়ার টিভি সংবাদ মূলত দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ও কার্যালয় ক্রেমলিন দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং ইউক্রেনের বিষয়ে সংবাদ পরিবেশনের সময় কেবল রাশিয়ার দৃষ্টিভঙ্গি সেখানে প্রতিফলিত হয়। লাইভ অনুষ্ঠানে যুদ্ধের প্রতিবাদ করায় মারিনা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ান ইস্যুর সংবেদনশীলতা বুঝে এক চীন নীতি অনুসরণের দাবি জানিয়েছে বেইজিং। ইতালির রোমে এক চীনা কমিউনিস্ট পার্টির সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য ও কেন্দ্রীয় বৈদেশিক কমিটি কার্যালয়ের পরিচালক ইয়াং চিয়েছি এবং মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা সহকারী জ্যাক সুলিভানের বৈঠকে এ দাবি জানায় বেইজিং পক্ষ। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের আচরণ সমর্থন দেওয়ার যে কোনো পদক্ষেপ বা অপচেষ্টা সফল হবে না বলেও জানান ইয়াং চিয়েছি। তাছাড়া ইউক্রেন পরিস্থিতি, কোরীয় উপদ্বীপের পরমাণু ইস্যু ও ইরানের পরমাণু চুক্তিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছে দুপক্ষ। বৈঠকে চীন মার্কিন সম্পর্ককে স্বাভাবিক, স্থিতিশীল ও সঠিক উন্নয়নের পথে ফিরিয়ে আনার পরিবেশ তৈরিতে একমত হন। ভারতের কর্ণাটক হাইকোর্ট মঙ্গলবার এক রায়ে বলেছেন, ধর্মীয় কারণে হিজাব মোটেই অপরিহার্য নয়। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বা গেরুয়া ওড়না পরে প্রবেশের ওপর রাজ্য সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে সেটিও বহাল থাকছে। বিজেপি শাসিত ভারতের কর্ণাটক রাজ্যে অশান্তির জেরে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। একই সঙ্গে নিষেধাজ্ঞা জারি হয় হিন্দুদের গেরুয়া ওড়না পরে প্রবেশেও। হিজাব নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে বেশ কিছু ছাত্রছাত্রী আদালতের দ্বারস্থ হয়। তাদের দাবি ছিল হিজাব পরা তাদের সাংবিধানিক অধিকার, রাজ্য সরকার সেই অধিকার কেড়ে নিচ্ছে। 5 ফেব্রুয়ারি কর্ণাটক সরকার হিজাব ও ওড়না নিষিদ্ধ ঘোষণার পরই আদালতের দ্বারস্থ হয়েছিল শিক্ষার্থীরা। কিন্তু 10 ফেব্রুয়ারি হিজাবের উপর সাময়িক নিষেধাজ্ঞা বহাল রাখে হাইকোর্ট। 11 দিন শুনানির পর কর্ণাটক হাইকোর্ট জানিয়ে দেন, হিজাব মোটেই অপরিহার্য নয়, তাই নিষেধাজ্ঞা বহাল থাকছে। একই সঙ্গে হিজাবের পক্ষে দাখিল করা 5টি মামলাও খারিজ করে দেন আদালত। এদিকে আদালতের রায় দানের আগে থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সব ধরনের জমায়েত 15 থেকে 19 মার্চ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। এদিন বেঙ্গালুরুতে হাইকোর্ট চত্বরেও ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বহু শিক্ষা প্রতিষ্ঠানও এদিন বন্ধ ছিল। তবে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। হিজাব নিয়ে রিটকারী ছাত্রছাত্রীরা সর্বোচ্চ আদালতে যেতে পারেন বলেও জানা গেছে। Go to the college without my hijab and I'll fight for it till I get the justice, till I get my rights.
ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তুরস্ক সফর করছেন জার্মান চ্যান্সেলর ওলাফ সোলজ। আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে তাকে স্বাগত জানান তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবা। প্রতিবেদনে বলা হয়, সফরের অংশ হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এরদোগানের সঙ্গে বৈঠক করবেন ওলাফ সোলজ। সেখানে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা ইস্যু ছাড়াও ইউক্রেন ইস্যুর অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা নিয়েও দুই নেতা কথা বলবেন বলে আশা করা হচ্ছে। দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন দুই নেতা। তুর্কি প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানায়, দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে দুই নেতার আলাপ হবে। সেই সঙ্গে ইউক্রেন পরিস্থিতি এবং তুরস্ক ইইউ সম্পর্ক নিয়েও তাদের আলোচনা হতে পারে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন নয়াদিগন্ত গ্লোবাল আপডেট আর চোখ রাখুন নয়াদিগন্ত ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।